বাংলাদেশ পিঠাপুলির দেশ। আমাদের দেশের পিঠার নাম সারা বিশ্বে ছড়িয়ে আছে। বাংলাদেশের মানুষের আতিথেয়তার কথা বিশ্বব্যাপী স্বীকৃত। সো আমাদের দেশে শীতকাল বলেন, গরমকাল বলেন, সারা মাসব্যাপী কিন্তু বছর জুড়েই কিন্তু আমাদের পিঠাপুলি আছেই। আর আমাদের এই পিঠাপুলি নিয়ে কাজ করা আমাদের দেশীয় কেকা ফেরদৌসী, আর রীতা মুজিব এবং হচ্ছে আমাদের শ্রদ্ধেয় সিদ্দিকা কবির অন্যতম। তারা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমাদের পিঠাকে পুরো দেশব্যাপী ছাড়িয়ে দেশব্যাপী এবং দেশের বাইরে পৃথিবীব্যাপী তারা কিন্তু সমাদৃত করেছেন। রসালো রসালো পিঠা এবং হচ্ছে মজাদার কিছু পিঠা, ঝাল পিঠা, মিষ্টি পিঠা, এরকম নানান ধরনের পিঠা নিয়ে কাজ করেছেন তারা। তারই ধারাবাহিকতায় আজকে যে আপু আমাদের সঙ্গে আছেন, আজকের অতিথি হালিমা আক্তার হ্যাপি আপু। তিনিও মজাদার মজাদার পিঠা নিয়ে কাজ করছেন এবং ব্যাপক আকারের কাজ করছেন। তার পিঠা কিন্তু বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে বাংলাদেশের বাইরেও চলে গিয়েছেন। সো আজকে তার জানা অজানা অনেক কথা জানবো, আমাদের সঙ্গেই থাকুন। সুধী দর্শক, দৈনিক কালের সমাজ এবং 21 সংবাদের রোজকারের আয়োজন নারী উদ্যোক্তা সফলতার গল্প অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমি রোমানা শিকদার এবং আমার সঙ্গে আছেন আজকে আমাদের অতিথি হালিমা আক্তার হ্যাপি আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো, আপনি ভালো আছেন? আমি ভালো আছি আপু। একটু বলবেন, আমি তো আমার মতো করে আপনার পরিচয়টা দিলাম, আপনি একটু বলবেন যে আপনি আপনার নাম আর আপনার পরিচয়, আপনি কি কি পিঠা নিয়ে কাজ করেন, ওটা একটু ছোট করে বলবেন। আসসালামু আলাইকুম, আমার নাম হালিমা আক্তার হ্যাপি। আমি কাজ করছি গাজীপুর থেকে, আমি গাজীপুরের মেয়ে। আর আমার পেজ, আমার একটা আউটলেট আছে, তার নাম হচ্ছে পিঠাগড় গাজীপুর। আর আমি সকল ধরনের পিঠা নিয়ে কাজ করি। কিছু পিঠা আছে যেমন নকশি পিঠা, চিকেন পুলি, মাংস পুলি, মানে নানান ধরনের সব ধরনের পিঠা, এবং পাশাপাশি খাবার নিয়ে কাজ করি, আচার, মানে ক্যাটারিং। হ্যাঁ, আমি বিয়ের অনুষ্ঠান বলেন, জন্মদিন, আমার আউটলেটে জন্মদিনের প্রোগ্রাম, সব কিছু নিয়ে আমরা কাজ করি। চমৎকার চমৎকার, খুব ভালো লাগলো যে একজন মানুষ ব্যাপক আকারে, মানে খাবার, তার সমস্ত কিছুই কিন্তু খাবার কেন্দ্রিক। তো ব্যাপারটা অনেক বেশি লোভনীয়। কিন্তু আপনি একটু বলবেন আপনার জন্ম, বেড়ে ওঠা এটা কোথায়? আমার জন্ম, আমি এখন থাকি যোধপুর, মানে মেন শহরে, কিন্তু আমার জন্ম যোধপুর শহরের পাশে, একদম গ্রামে বেড়ে ওঠা। যখন আমি একদম ছোট, আমাদের দিকে কিন্তু ঈদ ছাড়া কখনো পিঠা বানানো হতো না। আচ্ছা। তো ঈদের সময় যখন পিঠা বানাইতাম, ওই থেকেই আমার অনেক স্বপ্ন যে আমি পিঠা নিয়ে একটা কিছু করব। আচ্ছা। আর লক্ষ্য নিয়েই তো মানুষ আগায়। আমার ছোট থেকেই হয়তো বা এটা একটা লক্ষ্য ছিল, আর বিজনেস করব, কখনো চাকরি করব না। তো আপু, আজকে স্বপ্ন পূরণ হয়েছে এবং আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক বড় করেই পূরণ হয়েছে। এখন জানি না এই স্বপ্নটা আমার আরো কোথায় নিয়ে ঠেকাবে। দোয়া রাখবেন যাতে আমি আরো অনেক কিছু করতে পারি এবং মানুষের জন্য করতে পারি। চমৎকার কথা বলেছেন। এবং এই মানুষটার ছোটবেলা থেকে স্বপ্নই ছিল একটাই, যে সে পিঠা নিয়েই কাজ করবে। তার স্বপ্ন কিন্তু সত্যি হয়েছে। তিনি খুব বড় আকারে গাজীপুরে পিঠাঘর গাজীপুর নামে খুব বড় একটা শোরুম, আউটলেট দিয়েছেন, খাবারের আউটলেট দিয়েছেন। এবং তার কিন্তু একটা খুব বড় একটা পেজ আছে পিঠাঘর গাজীপুর নামে। সেখানে আপনারা সমস্ত পিঠার ছবি পাবেন এবং আপনারা ওখান থেকেও কিন্তু অর্ডার করতে পারেন যারা ঢাকায় থাকেন, কারণ আপুর হচ্ছে আউটলেটটা গাজীপুরে। আপু, আপনার কি মনে হতো যে ছোটবেলা থেকে, যেহেতু আপনার মনে হতো যে আপনি পিঠা নিয়ে কাজ করবেন, তখনই কি মনে হতো যে আমি সবাই আমাকে আমার নামে, নিজ নামে চিনবে? থাকে না, আমরা ছোটবেলায় বলি যে অমুকের মেয়ে, বিয়ের পরে অমুকের ওয়াইফ। তো আপনার কি ছোটবেলা থেকে মনে হতো যে সবাই আমার নামে চিনবে? জি আপু, সবাই তো চায় যে সবার পরিচয়টা সুন্দরভাবে হোক। আচ্ছা। হ্যাঁ, এখন আমাকে কোথাও গেলেই মানে পিঠার রানী, পিঠা আপু, পিঠাগড় বললেই হ্যাপি আপু, মানে এইভাবে যখন চিনি আসলে অনেক ভাল লাগে। বা সবাই বলে যে অনেক ভালো পিঠা বানান, এই সেই, মানে খুব ভাল লাগে। চমৎকার। মানে একটা মানুষের লক্ষ্য যদি থাকে, আপু কিন্তু বলেছে যে আমার লক্ষ্যই ছিল পিঠা নিয়ে কাজ করবার। সো আপু কিন্তু সেই লক্ষ্যে অতিক্রম করেছেন। লক্ষ্যকে স্থির রেখে তিনি কিন্তু সেই মতো এগিয়ে আজকে তিনি ব্যাপক সফল একজন নারী উদ্যোক্তা। চমৎকার
আপনি এবার একটু বলবেন যে আপনি যে পিঠা নিয়ে কাজ করছেন, আপনার প্রথম পিঠা মানে আপনি যখন বাণিজ্যিকভাবে কাজ শুরু করলেন, মানে যে আপনি আউটলেট দিলেন, পেজ দিলেন, তো প্রথম পিঠা মানে কতগুলো আপনার প্রথম অর্ডার গিয়েছিল, এবং তারা যখন বলেছিল যে এরকম হয়েছে, বা প্রথম টাকাটা যখন পেলেন আপনার আসলে কেমন লেগেছিল একটু দর্শকদের বলবেন। মানে আপু প্রথম যখন আমি গড় বৈশা মানে পিঠা নিয়ে করি, তখন আমার হাজবেন্ড ওর সাথে আর কি মানে অনেক সময় তো বলি যে আমার এটা ইচ্ছা করার এই সেই, আচ্ছা তখন সে ক্লাব করে, আমি শুধু তার ক্লাবে প্রোগ্রামে আমি পিঠা দিতাম। আচ্ছা। মানে শুধু এই আমাদের গাজীপুরে রোটারি ক্লাব, গাজীপুর ক্লাবে আমি পিঠার আচ্ছা। প্রোগ্রামগুলোতে দিতাম। তো ওইখান থেকে আস্তে আস্তে মানে এই পরিচিতি পাইতেছে, মানে ওইখান থেকে ও টাকা দিত, ভাল লাগতো যে টাকা ইনকাম করলে তো অন্যরকম একটা মজা, ভাল লাগতো। তারপরে আপু করতে করতে দেখা গেল কি করোনা চলে আসলো, তখন আমি বললাম যে এখন তো আর কোনোভাবেই কোনো কিছু করা সম্ভব না। তারপর আমার মাথায় আসলাম ফুড পান্ডা চালু করব। বাহ। তো আমি রুমের মধ্যে ফুড পান্ডা দিলাম, কিন্তু দেখা গেল করোনা আস্তে আস্তে শেষ হইতেছে, আর আপনার ওই পার্সেন্টেজ অনেক কাইটা নেই। এখন আমি যদি 100 টাকা সেল করি, এখান থেকে আমার ওরা 35% কাইটা নিতেছে। তো আমি হঠাৎ করে একদিন ফুড পান্ডাই করে দিয়ে পরে একটা পেজ খুললাম, যেন আমি এখন অনলাইনে কাজ করব। আচ্ছা। এইভাবে আর কি আস্তে আস্তে মানে এতটাই পরিচিতি পাইছি আলহামদুলিল্লাহ। গাজীপুর না, আপনাদের ঢাকা শহরেও ধানমন্ডি সকল জায়গায় অনেক পিঠা আমার আসছে, আমাদের হাত ধরা কুরিয়ারে অনেকভাবে পিঠা আসছে সব জায়গায়, সারা বাংলাদেশে, এমনকি বাইরেও অনেক দেশে পিঠা, যেমন বলতেছে যে আপু আমার ভাইয়া চলে যাবে, কিছু পিঠা দেন। আচ্ছা। দিতেছে এইভাবে। চমৎকার চমৎকার, মানে ওইভাবে তো গিয়েছে। এখন বাণিজ্যিক ভাবেও আপু কিন্তু বিদেশে হচ্ছে পিঠা দিবে। সো ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লাগছে যে আমাদের বাংলাদেশের গাজীপুরের মেয়ে, যাকে আমরা গাজীপুরে আপু কিন্তু ব্যাপক জনপ্রিয় এবং পরিচিত মুখ, এবং ঢাকাতেও আপু কিন্তু বেশ পরিচিত। আর এখন সে আপু আমাদের বাংলাদেশের গঞ্জি ছিঁড়ে চলে যাবে বিদেশে। আপুর জন্য অনেক অনেক শুভকামনা। আপনি একটু বলবেন যে আপনি পিঠা যখন নিজে প্রথমে তো আপনি বাড়ির সবাইকে দেখে শিখেছেন, তো পরে কি আপনি কোথাও থেকে প্রশিক্ষণ নিয়েছেন এরকম? মানে আপু আমি একদম ওই যে মাচা চিরা বানাইতো, মানে বিশেষ করে আমার মামির কাছ থেকে আমার অনেক কাজ শিখা। আমার মামি অনেক কাজই পারতো, ওইখান থেকে আমি আর কি এগুলা শিখা। ওই রান্না বান্না আমার ফ্যামিলিতে সবাই অনেক ভালো রান্না করে, আমার আব্বাও ভালো রান্না করতো। মানে এইভাবে দেখে, কিন্তু আপু আজকে পর্যন্ত আমি এমন কোনো আইটেম রান্না করিনি যে এটা আমি ইউটিউব দেখা করছি, মানে নিজের আন্দাজ মতো। হ্যাঁ নিজের মানে এইভাবেই, কিন্তু ইউটিউব দেখে আমি কখনো কোনো রান্না করিনি। বা যেমন ধরেন আমি গেছি, আমার মামি বা আমার মা একটা রান্না করলো, কিন্তু এটার আমি একটু চাইছি যে আমি এটারে এভাবে না এভাবে একটু করি, মানে এভাবে করছি, কিন্তু আমি মানে ইউটিউব দেখে কখনো রান্না করিনি, কারো ফলো করছি। যে চমৎকার, মানে ব্যাপারটা বুঝেছেন। ব্যাপারটা হচ্ছে আপু হচ্ছে ইউটিউব দেখে নাই বা কারো রান্না দেখে আপু চিন্তা করেছে তিনি এইভাবে রান্না করেছেন, আমি আমার মতো নিজস্ব কিছু ব্যাপার আপুর মধ্যে আছে। কারণ আমাদের এইভাবেই তো মহিষী নারীরা এইভাবেই জন্মগ্রহণ করেছিলেন, এইভাবেই তারা চিন্তা করেছেন যে আমি এইভাবে না এভাবে করব। তো কিছু ভিন্নতা থাকে ছিল বলেই কিন্তু আজকে তারা মহিষী নারী, তারা আজকে আমাদের সমাজে সমাদৃত। শ্রদ্ধেয় আমাদের সিদ্দিকা কবির সাফা, যিনি তিনি এখন আমাদের মধ্যে নেই, তারপরে কিন্তু তার কথা আসছে। কেকা ফেরদৌসি, ওনার কথা আসছে। সো আমার মনে হয় একদিন আমাদের হালিমা আক্তার হ্যাপি আপুর নামও সেইভাবে চলে আসবে। আপু আমি একটু এবার জানতে চাই যে আপনি হচ্ছে বললেন যে আপনারা ক্যাটারিংও করেন, আপনারা হচ্ছে বিয়ে বা এই অনুষ্ঠানে, তো আপনি সর্বোচ্চ কতজনের খাবার তৈরি করতে পারেন? মানে এটা অর্ডারের উপরে, মানে আমি ধরেন 1700 1200 এরকমও দিছি, মানে আবার 700 লোকের, মানে যখন যেভাবে অর্ডার হয়। আর পিঠার অর্ডারগুলো তো শীতের সিজনে আপু মানে এটা কোনো লিমিট নেই, আনলিমিটেড। এক এক আইটেম 1200 বানাইতে হয়, 2000, এমনকি আমি কোনাবাড়িতে 5000 পিঠাও, মানে এক এক আইটেম আমি 5000 করে পিঠাও দিছি। মানে এই পর্যন্ত আমার যাওয়ার ক্ষমতা হয়েছে। ওয়াও, আমি আসলে অভিভূত, সত্যি অভিভূত যে একজন নারী কোন পর্যায়ে গেলে মানে বিভিন্ন আইটেমের পিঠা 5000 পিস করে দিতে পারে। আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন যে একজন মানুষ কোন উচ্চতায় গেলে তার প্রত্যেকটা আইটেম 5000 পিস করে যায়। সো এটা আমাদের জন্য আসলেই সত্যিই গর্বের, এবং আমার অনেক ভালো লাগছে যে এরকম একজন মহিষী নারী আমার সঙ্গে আছেন। আপু আমি একটু জানতে চাই যে আপনাকে যখন হচ্ছে সব অর্ডার দেয়, হ্যাঁ, এই যে বিশাল বাল্ক আকারে, তো তখন আপনারা আসলে কতদিন আগে বলতে হয় আপনাদের?
আপনার যদি শুকনা পিঠাগুলো নেয় তাহলে একটু আগে বলতে হয়, তবে আমার কাছে 500-600 পিঠার মতন সবসময় স্টকে থাকে, সরঞ্জাম মানে আচ্ছা। এরকম থাকে। তারপরে যদি বড় অর্ডার হয় তাহলে নকশি পিঠা হলে 3-4 দিন বা এরকম অর্ডার আচ্ছা। দিতে হয়। আর আর পিঠা- শুকনা পিঠা হলে তো হ্যাঁ, একটু সময় দিতে হয়। আচ্ছা যেমন ধরেন কতদিন ঝুরি পিঠা, পয়সা পিঠা, এগুলো আমি 10 কেজির মতন সবসময় আমার রুমে রাখি, মানে আমার আচ্ছা। আউটলেটে রাখি। ওই 3-4 দিন হইলে 3-4 ওরকম দিন। হলেই হয়, কমপ্লিট করে দিতে পারি। আর যেমন ধরুন পাটিসাপটা পিঠা অর্ডার দিল, ওটা আমি রাত্রে অর্ডার দিলেও সকালে কমপ্লিট করে দেওয়া সম্ভব। অনেকগুলো যদি আপনাকে মনে করেন 500 পিস দিল, হ্যাঁ, ওগুলা তো ধরেন 2-4 দিন আগে বা অর্ডার দেওয়া হয়, ওরা একটা লিস্ট করে রাখে যে আপু আমাদের যেমন 17 তারিখে আগামী মাসের প্রোগ্রাম বা 12 তারিখে প্রোগ্রাম, আপনি মানে ওইভাবে আমাকে একটু সময় দেওয়া হয়। আচ্ছা আচ্ছা কারণ এটা তো পিঠার কাজ, আবার কিছু পিঠা আছে রোদ্রে শুকাইতে হয়, এটা তো ইচ্ছা করলো বানায় রাখা সম্ভব। আচ্ছা 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 আপু, আমি একটু জানতে চাই যে এই যে পিঠা আপনি যখন প্রথম শুরু করেন, হ্যাঁ, তখন আপনার মানে ওই পিঠা মানে প্রফিট যেটা আসতো ওটা কি একটু মানে সন্তুষ্টজনক ছিল, মানে সন্তোষজনক ছিল যে প্রফিটটা? আপু তাহলে আমি আরেকটু কথা বলি। জি, জি, জি। আমি পিঠার পাশাপাশি আমি কিন্তু প্রথম মানে আমার মানে আমার যে পরিচিতি এটা আসছে আপনার থেকে, আমি ব্লাড নিয়ে কাজ করি, মানে রক্ত দেন, হ্যাঁ, রক্তদান করেন, হ্যাঁ যে হ্যাঁ, মানে রক্তদান আমার গ্রুপ কর্মসূচি। মানে ওগুলা নিয়ে কাজ করি তখন। মানে তখন থেকে আমার ছিল যে আমি আমার টাকা দিয়া আমি শুধু অসহায়, যেমন ধরেন খুলনা থেকে আমার একটা ভাই আমার সাথে অ্যাড আছে, সে বললো যে আমার মাদ্রাসায় 10টা কোরআন শরীফ দরকার, হয়তোবা আমি বলি যে ভাই আমার মেসেঞ্জারে নাম্বার দেন, আমি ওইভাবে পরে বিকাশে টাকা দিয়ে দিই। হয়তো ওগুলো বলি যে গোপন রাখতে, কেউ জানে, অনেকে যারা চলে ওরা তো জানে, মানে এরকম। মানে আমার প্রথম উদ্দেশ্যটাই ছিল যে আমার এই বিজনেসের টাকা দিয়া আমি অসহায়দের পাশে দাঁড়াবো, যাতে কোনোদিন কেউ বলতে না পারে যে তুমি কেন টাকা নষ্ট করতেছো বা এই সেই, মানে এরকম মহতি আর কি। উদ্যোগ। হ্যাঁ, আমি ওই ব্লাড নিয়ে পরিচিতি, তারপরে আসলাম আপনার এই আর কি পিঠার জগৎ। পাশাপাশি আপু আমার আরেকটা পেজ আছে, ওটা হচ্ছে আঁচল কথা শাড়ির পেজ, আমি শাড়ি নিয়েও কাজ করি চমৎকার। এবং অনেকবার ইন্ডিয়া যাওয়া হয়েছে, কাপড় সবকিছু আনা হয়েছে, এখন আবার বন্ধ, যদি সবকিছু ভালো হয় ইনশাল্লাহ আবার আবার যাবো। শুরু করবেন। আচ্ছা আচ্ছা আপু, এত সময় কেমন করে পান? কারণ পিঠা বা রান্নায় আসলে আমি যেহেতু একজন নারী, আমি বুঝি যে অনেক সময় চলে যায়, দিনের একটা অর্ধেক টাইমও চলে যায় এই খাবার দাবারে। তো আপনি এত সময় আসলে কেমন করে পান, মানে কেমন করে ইউটিলাইজ করেন একটু বলেন তো। আপু কষ্ট তো হয়ই, আমার মেয়ে অনেক সময় বলে তোমার হাত কালো হয়ে গেছে। আমার মা এক সময় বাসায় এসে কান্না করতো যে তোমার কিসের অভাব, তুমি কেন এত কাজ করো সারাক্ষণ। মানে আমার বাসায় যে আসে সে আসলে আমার দেখলে অনেক মানেই করে, যে আফসোস অনেক করে, আফসোস করে যে তুমি এত কষ্ট করো, এত কিছু করো। কিন্তু আসলে আপু আমি বলছি না যে আমার শখ, কিন্তু শখটা যে এভাবে এত দূর চলে যাবে এটা আমি আসলে কল্পনা করতে পারিনি। হয়তো সবার দোয়া, মানে এই আর কি। আল্লাহ তাআলার আসলে অশেষ রহমত আছে আপুর উপর, কারণ আপুর লাভের একটা দারুণ অংশ সেটা আপু বিভিন্ন কি বলে এই মানবতার সেবায় আপু হচ্ছে এগিয়ে গিয়েছে, বিভিন্ন দান করছেন আপু এবং সহযোগিতা করছেন বিভিন্ন মানুষদেরকে, অসহায় মানুষদের। সো এই কারণে আমার মনে হয় যে আল্লাহ তাআলা আপুকে যখন দেয়, যে কথাই বলে না যে আল্লাহ তাআলা যখন দেয় তখন ছাপ্পর ভরকে দেয়। সো আমার মনে হয় যে আপুর সেরকম ছাপ্পর ভরেই পড়ছে। দোয়া করবেন। জি আপু, আমি একটু জানতে চাই, আমরা শুনেছি যে আপনার সঙ্গে আপনার হাজবেন্ডও আসলে উদ্যোক্তা, আসলে এরকম তিনিও আপনার সঙ্গে সমান সহযোগী আপনার। সো ভাইয়াকে কেমন করে এই লাইনে নিয়ে আসলেন? আসলে একটা মেয়ের স্বপ্ন, মানে মেয়ে যদি বলে যে আমি আমার দ্বারাই মানে এই জায়গায় আসছি, আমি এটা মানি না। কারণ একটা মেয়ের পিছনে অবশ্যই একটা পুরুষ মানুষ যদি Right, থাকে right. তাহলে তার সফলতা আগায় নিতে অনেক সহজ। সে আমাকে সাপোর্ট করছে, আমার এই কাজের মধ্যে সম্পূর্ণ সাপোর্টটাই আপু আমার হাজবেন্ডের। মাশাআল্লাহ। মানে সে সর্বোচ্চ দিয়া, জি। মানে ওর বিজনেস ছিল বাড়িতে, গেছে এই করছে, কিন্তু পাশাপাশি এটা করছে। কিন্তু এখন প্রায় সময় ওই এটাতে সময় দেয় একদম, মানে মা মেয়ে যেভাবে লেগে থাকে, মানে আমরা দুইজন এইভাবেই লেগে থাকি আর কি বিজনেসটার এখানে চমৎকার, উঠে নিয়ে আসছি। সেও এখন একজন উদ্যোক্তা। বাহ। এই তো আমার কি বলবো, মানে ওরে ধন্যবাদ দেওয়ার মতন কোনো ভাষা নেই। তারপর মানে ধন্যবাদ ওর আপনার মাধ্যমে জানাই। Right. আমি আজকে আমার স্বপ্ন পূরণ করি। হ্যাঁ, আমি স্বপ্ন দেখছি ছোট থেকে, কিন্তু পূরণ করাটা সম্পূর্ণ ওর হাত ধরে।
হ্যাঁ খুব সুন্দর বলেছেন আপু, যে স্বপ্ন পূরণ করবার পেছনে ভাইয়ার অবদান অনেক। একজন সফল পুরুষের পেছনে যেমন একজন নারীর হাত থাকে, তেমনি একজন সফল নারীর পেছনে আমাদের ভাইয়ার হাত পাওয়া গিয়েছে। আপু কিন্তু নির্দ্বিধায় বলেছেন যে ভাইয়া না থাকলে আপুর স্বপ্ন হয়তো সত্যি হতো, কিন্তু এরকম ব্যাপক আকারে হতো না। সো আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা যারা আছেন, আপনাদের সঙ্গী, একজন নারী সঙ্গী, আপনাদের হচ্ছে স্ত্রী হতে পারে, সে আপনাদের কন্যা হতে পারে, আপনাদের হচ্ছে ছেলের বউ হতে পারে, বা আপনার মা হতে পারে, যেই হোক না কেন, আপনারা যদি একটু সহযোগিতার হাতটা একটু বাড়িয়ে দেন, তাহলে সেই নারীকে ঠেকানো কিন্তু মুশকিল। তারই জ্বলন্ত দৃষ্টান্ত আমাদের হালিমা আক্তার হ্যাপি আপু। খুব ভালো লাগছে। আচ্ছা আপু, একটু বলেন যে আপনার যখন এই যে এত হিউজ পরিমাণ, যেমন বিয়ের অনুষ্ঠান আপনারা করেন, তো বড় বড় ডেকচি থাকে, তো ওইগুলা রান্না তো একটা ভীষণ একটা তাপও আসে, তো এত কষ্টসাধ্য কাজটা আপনি কিভাবে করেন ওইটা? এটা আপু এখন আমাদের হয়ে গেছে। তখন লোক লাগে অনেক, সবাই আসে, আত্মীয় স্বজন সবাই আসে। আমার তো যদুপুরে বলছে না, গ্রামটা আমাদের একদম পাশেই, টাউনের পাশেই গ্রাম। তো আত্মীয় স্বজন যারা আছে তখন সবাই আসে হেল্প করে, আর লোকও আছে, মানে সব মিলাই হয়ে যায়। এখন আগুনের কাজ করে আগুনের তাপ তো নিতেই হবে, এটা তো আর এড়ায় যাওয়া চলবে না। সুন্দর কথা বলেছেন যে আপনি যেই কাজে নেমেছেন সেই কাজের কিছু কষ্ট তো থাকবেই, তো সেই কষ্ট যদি না নেন তাহলে আপনি এই সুফলটা কেমন করে নিবেন? সো আপুর বক্তব্য কিন্তু দারুণ, আমার কাছে খুব ভালো লাগছে। কম কথা বলছেন আপু, কিন্তু খুব সুন্দর কথা বলছেন। আপু এবার একটু বলবো যে আপনার বদৌলতে আপনি আসলে কতজনকে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন? আমার পিছনে আপু ধরেন সব সময় 12-13 জন লোক আছে কাজ করে। আর আরেকটা সুখবর, কালকে আমাকে ফোন দিছে, আমি একটা স্যাম্পল পাঠাইছিলাম আমেরিকাতে। আচ্ছা, মানে ওইখান থেকে তারা ফোন দিছে কালকে আসবে ডিল করবে, যদি এইখানে আমি যদি মানে ওদের সাথে কন্ট্যাক্ট, মানে ওটা তো হবেই, আজকে ফোন দিয়ে বলা হয়েছে কালকে আসবে শুধু কথা বলতে। তখন তো ধরেন আমার আরো অনেক লোক লাগবে, যা বলার বাইরে। কারণ সপ্তাহে যদি 5,000, 8,000, 10,000 পিঠা দেই, তখন তো অনেক মেয়ে লাগবে আমার। মাশাআল্লাহ। আর আমার সফলতার পাশাপাশি আমি চাই যে আরো মেয়েরা সফল হোক, মানে আমার দেখে সবাই শিখুক। মানে আমি আপু, আমার কাছে যদি একটা লোক মানে রাস্তায় দাঁড়ায় গল্প করে, আমি টাইনা নিয়ে আসি আমার দোকানে, যে আসো বসো কাজ করো, আমি কাজ দিই। এমন কোনো উদ্যোক্তা নাই যে আমি ওদেরকে মানে বলি না যে আমার কাছ থেকে, আমি ছোটখাটো সব ধরনের কাজ দিই। বড় বড় অর্ডার হলে ওদের কাজ দিই, করো শিখো, মানে আমার কাছে আসলে কাজ করতেই হবে, মানে আমি সবারে বলি কাজ করার জন্য। এবং আমি অসংখ্য কাজ দিই সবাইকে সাপোর্ট করি। এবং আমার হাত ধরে অনেক উদ্যোক্তা হয়েছে, কারণ আমার বয়সটা তো অনেক, মানে আমার বিজনেসের বয়সটা অনেক। এখন হয়তো বা অনেক উদ্যোক্তা ঘরে ঘরে পাওয়া, মানে এরকম, কিন্তু তখন ছিল না। তখন হ্যাপি আপু পাশাপাশি আমি 2টা মেয়ে ছিল কাজ করতো, ওরাও পরে এক সময় দেখি যে আর নাই, হারাই গেছে। কিন্তু যে কোনো বিজনেস হোক আপু লেগে থাকতে হয়, আমি লেগে রয়েছি, সেজন্য হয়তো এই জায়গায় আসতে পারছি। আপু কিন্তু খুব সুন্দর কথা বলেছেন, যে কোনো উদ্যোগে আপনাকে কিন্তু লেগে থাকতে হবে। আমরা হুট করে অনেকেই চিন্তা করে যে আমি ব্যবসা শুরু করলাম, সঙ্গে সঙ্গে আমার প্রফিট আসা শুরু হলো, আমি কেন মানে উপরে উঠতে পারছি না, এরকম অধৈর্য হলে চলবে না, মোটেও না। আপু কিন্তু কি কথা বলেছেন, লেগে থাকতে হবে। এবং আপুর আরেকটা চমৎকার দিক দেখেন, তিনি নিজে একজন সফল নারী উদ্যোক্তা, তার সঙ্গে তিনি আরো সমাজের আরো অনেক নারীদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন। এবং আপু যদি রাস্তায় কাউকে দেখেন অসহায় অবস্থায়, তাকে কিন্তু এনে নিজ উদ্যোগে টেনে এনে তাকে কাজের ব্যবস্থা করে দিচ্ছেন। সো আমাদের সমাজে এরকম নারী কিন্তু সত্যিই বিরল। আমাদের নিয়ে আসলে এরকম নারীদের নিয়ে আসলে লেখা হয় না, টিভিতে অনুষ্ঠান হয় না। কিন্তু আমি নিজে আজকে আমার অনেক ভালো লাগছে, আমি এরকম একজন মহিয়সী নারীর পাশে বসে আছি, আমার নিজের অনেক অনেক ভালো ফিল হচ্ছে। আপু আমাকে একটু এবার বলেন যে ঝটপট, সেটা হচ্ছে যে আমরা পিঠা অনেক সময় আমরা বানাই, পিঠা শক্ত হয়ে যায়। ধরেন আমি নিজে দেখেছি যে ওই যে পাকন পিঠা যেটাকে বলে, যে নারকেল দিয়ে, ওটা মুখ পাকন, হ্যাঁ, তো ওইটা অনেক সময় এত শক্ত, ভাজার পর শক্ত হয়ে যায়, খাওয়া যায় না, ওটা কেন? এটা হয়তো আপু বানানোর ইসের মধ্যে হইতে পারে। এখন আমার যে পিঠা, জি, ওগুলো তো আমি বলবো যে যদি আমার পিঠা নরম না হতো, মজা না হতো, তাহলে আমি এই জায়গায় আসতে পারতাম না। আর আমি কিন্তু আজকে হাজার হাজার পিঠা সেল করতেছি, কিন্তু একদিনে না। হ্যাঁ, এবং রিপিট। এখন আমার ধরেন নতুন যদি কেউ আমার পিঠা নাও নেই আপু, আমার কোনো সমস্যা হয় না, কারণ এত রেগুলার মানে ক্রেতা আমি পাইছি, ভাই বোন পাইছি, মানে ওদের দিয়েই আমার চলে যায়, মানে এরকমই। যে যেমন ধরেন এমনও আছে যে আমি একজনের, সেই স্টুডেন্ট ছিল,
তার বিয়ের পিঠা আমি দিছি, তার বাচ্চা হয়েছে ওইখানে পিঠা দিছি, মানে এরকম করতে করতে ধরেন বাহ। চলে যাইতেছে। আর আমি আপনার জন্য মানে কিছু পিঠা নিয়ে আসছি, আপনি শুধু এই thank পিঠাটা you. খেয়ে বলবেন, তখনই আপনি উত্তর পাবেন যে পিঠা নরম কেমন হয়। মানে আচ্ছা, আমি আচ্ছা। কিছু নকশি পিঠা নিয়ে আসছি, আপনি ওটা একটু খাই দেখবেন যে আমি আপু পিঠা। আসলেই blessed। হ্যাঁ, তখন আপনি বুঝতে পারবেন যে না আসলে আপু কেন এই জায়গায় আসছে, বা আপুর পিঠা কেন এত জনপ্রিয়। আচ্ছা আচ্ছা আপু, আমি একটু জানতে চাই যে চালের গুঁড়িটা, হ্যাঁ, অনেক সময় আমরা যখন বাইরে রাখি পোকা ধরে যায়, তারপর দলা দলা হয়ে যায়, এটা কেন আপু? আমরা তো যারা গ্রামে সুযোগ পায়, ওরা তো ধরেন গুড়ি মানে চাউলের যে গুঁড়াটাই, জি, জি। গুঁড়িও বলে আমাদের দিকে, হ্যাঁ। গুঁড়া মানে ওটা মেশিনে, এখন তো মেশিনেই করে, আগে আমি দেখতাম আমাদের বাড়িতেই ডেকেছিল, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমাদের বাড়িতেই ছিল, কিন্তু এখন তো ওগুলো নাই। তো আনার পরেই আপনি যদি ধরেন বিকালে নিয়ে আসছেন, তাহলে আপনি একটা টেবিলের উপরে দিয়া মানে ওই ফ্যানের নিচে দিয়ে রাখবেন। আর যদি রোদ পান তাহলে তো রোদে, কিন্তু আমরা করি কি, আমি তো ধরেন এত এত পিঠা এত এত গুঁড়ি তো করা কোনোভাবেই সম্ভব না, জি। সেজন্য আমি আনার সাথে সাথে আমি কাঁচা গুঁড়ি দিয়েই ইনশাল্লাহ খুব সুন্দর ডো করতে পারি, আমার কোনো সমস্যা হয় না। আচ্ছা। কারণ এটা অনেকে পারে না যে কাঁচা গুঁড়ি, কিন্তু আমার এখন করে অভ্যাস হয়ে গেছে, আমার কোনো সমস্যা হয় না। আচ্ছা, যদি আমার দর্শকদের একটু বলতেন যে ডো করার জন্য আসলে কি করতে হয়, মানে গরম পানি, নরমাল পানি, এটা কি? এটা না, আমি যেভাবে করি আমি সেটাই বলি। আমি প্রথম পানি দেই, পানি দেওয়ার পরে আপনি একটু তেল দিবেন, আচ্ছা। মানে সয়াবিন তেলটা দিলে, আর লবণ দিবেন। পরে পানিটা একটু যখন মানে ধরেন বলকাইতেছে 1 মিনিট, বলকানোর পরে আপনি শুধু কাইটা দিয়া নাড়া দিবেন, নাড়া দিতে দিতেই করে ফেলাবেন। ওটাতে সবচেয়ে সুন্দর আমি এইভাবে যেটা করি, অনেকে আছে ঢাইকা দেয় তারপরে সিদ্ধ করে, কিন্তু আবার কেউ আছে এইভাবে কেমন যেন হাতে ধইরা ধইরা নসুনদের দিকে করে, আচ্ছা, আচ্ছা। মানে অনেক অনেক ভাবে করে। আমি এইভাবে না, আমি শুধু পানি দিই, পানির মধ্যে একটু তেল দিই, লবণ দিই, ওটার মধ্যে গুঁড়িটা দিয়ে বলকাইলে আমি শুধু কাইটা করে ফেলাই। আর তেলটা দেওয়ার উদ্দেশ্য হলো তাহলে কাইটা এতই সফট থাকে, যখন আপনি বেলবেন এই ফেটে ওই যে, যাবে না, হ্যাঁ। তখন আপনার কোনো তেল লাগবে না। আচ্ছা, যে পিঠা বানানোর জন্য যে ডোটা বেলা হবে, তখন কোনো তেল লাগবে না, সেজন্য তেলটা দিলে এইখানেই তেলটা আমার কাজে লেগে যায়। আর এজন্যই হয়তো বা ইটা কাইটা সফট হয়, পিঠাটাও নরম হয়। চমৎকার, আমি অনেক কিছু জেনে আর গেলাম। হ্যাঁ, আর আপু যে পিঠাটা বলছেন নরম জি। হয় কিভাবে, আপনি যখন পিঠাটা নকশি পিঠাটা ভাজবেন, তখন সব সময় চেষ্টা করবেন তেলের নিচে রাখতে, মানে আচ্ছা। তেল হয়েছে উপরে, পিঠা নিচে। যদি তেলের উপরে এদিক দিয়ে একটু বের হয়ে যায়, এদিকে ও, বের হয়ে যায়, আচ্ছা, ডুবা তেলে, তাহলে হ্যাঁ, ডুবা তেলে। তাহলে ওই পিঠাগুলোই শক্ত শক্ত হয়। হয়। কিন্তু আচ্ছা। অনেক তেলে, ডুবা তেলে ভাজলেই পিঠাগুলো অনেক নরম হয়। এই বিষয়টা একদমই আমার জানা ছিল না। আমার মনে হয় দর্শক আপনারা যারা দেখছেন আপনাদেরও নিশ্চয়ই জানা ছিল না। অনেক ভালো লাগলো আপু। আমরা একদম লাস্টে আপনি যদি একটু 2 লাইন গান শোনাতেন। আপু, আমি গান পারি না, আমার হাজবেন্ড অনেক ভালো গান পারে। আফসোস আমরা ভাইয়ার মুখ থেকে গান শুনতে পাচ্ছি না। ভাইয়ার হয়ে না 2 লাইন একটু শোনান আপু। আপু, 2 লাইন। আমি এগুলো তাহলে কিছুই একটু পারি না। একটু কবিতা, একটা কিছু। গান হয়তো বা মানে পারি না যে তা না, কিন্তু মানে কারো সামনে বলার মতন বা কেউ যে শুনবে মন দিয়ে, ওরকম গান আমি পারি না। তাহলে 2টা লাইন কবিতা, 2টা লাইন আপু। কি কবিতা বলবো বলেন? যে কোনোটা, যে কোনো একটা হতে পারে। একটা গান না বলে ইসলাম সঙ্গীত বলতে হ্যাঁ, পারছি না। ইসলামী গান নয়, এটাও তো গান, এটাই বলেন। আচ্ছা, একটু ইসলাম সঙ্গীত একটা নাম বলে, আমি এত পাই কোনো না। অসুবিধা নেই। ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আই রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আই রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। চমৎকার, খুবই ভালো লাগলো। আমি কিন্তু আমার কণ্ঠ খুবই বাজে, তারপরেও কিন্তু আমি আপনাকে সঙ্গ দেওয়ার জন্য না, অনেক ছোট সময় মসজিদে ওয়াজ হয়তো করতাম, কিন্তু আপু পরে মানে চর্চা না থাকলে আসলে কিছুই না। আপু, আমাদের একদম শেষ প্রশ্ন, সেটা হচ্ছে বর্তমানে হালিমা আক্তার হ্যাপি আপু যে অবস্থানে আছেন, আগামী 5 বছর পর আপনারা নিজেকে কোন অবস্থানে দেখতে চান? ও স্বপ্ন, আমার বাবা বলছিল স্বপ্ন দেখতে হয় অনেক বড়। জি। ইনশাল্লাহ ছোট থেকে অনেক বড় স্বপ্নই দেখতেছি, মোটামুটি পূর্ণ হইতেছে, এখন জানি না আল্লাহ কোথায় নিয়েছে। আমার তো মনে চায় যে প্রতিটা ডিস্ট্রিক্টে বা জেলায় আমার একটা একটা করে পিঠাঘর হোক। আচ্ছা। শুধু গাজীপুরে না, সব মাশাআল্লাহ, জায়গায় একটা করে পিঠাঘর হোক, ইনশাআল্লাহ। যে সবাই জানুক যে পিঠাঘর গাজীপুর হেপি আপু, মানে এরকম একটা। জানি না আল্লাহ কত দূর রাখছে, দোয়া করবেন। ইনশাআল্লাহ
হয়ে যাবে, কারণ এরকম একটা মানুষ যার মন মানসিকতা চমৎকার ভালো, যে অন্যের দুঃখ দেখে তাকে কাজ দেয়, পাশে টেনে নেয়, এরকম মানুষ আমাদের সমাজে সত্যিই বিরল। সেই বিরলতা থেকে, তার সেই চমৎকার একটা মন মানসিকতা থেকে, সেই ছোট্ট হ্যাপি আপু যে ছোট্ট ছোট্ট স্বপ্ন দেখতো, সে আজকে কিন্তু একজন চরম সফল নারী উদ্যোক্তা। এবং শুধু তাই নয়, তিনি কিন্তু তার হাজব্যান্ডকে তাকেও কিন্তু উদ্যোক্তা বানিয়ে পাশে রেখেছেন। তো এই ব্যাপারটাও কিন্তু খুব চমকপ্রদ লেগেছে, যে আমরা কিন্তু যখনই আমাদের হাজব্যান্ড বা আমাদের সঙ্গী আমাদের সঙ্গে থাকে, তখন কিন্তু একটা নারী খুব দ্রুত এগিয়ে যেতে পারে। সো আপু কিন্তু কৌশল করে সেই কাজটিও করে নিয়েছেন। এই কারণে আজকে আপু খুব সফল এবং খুব নাম ছড়িয়ে গেছে খুব দ্রুত। সো আপুর জন্য আপু অনেক অনেক শুভকামনা এবং অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য, মানে আপু। আর দাওয়াত রইলো আমার আউটলেটে আসার জন্য, ইনশাআল্লাহ, যদি ইনশাআল্লাহ। কখনো সময় পান গাজীপুরে আসেন, আসবেন। আচ্ছা দর্শক, আপনারা যারা গাজীপুরে যেতে চান, আপনারা কিন্তু পিঠা ঘর গাজীপুর, বা যারা গাজীপুরে যেতে পারবেন না, তারা কিন্তু ফেসবুক পেজে পিঠা ঘর গাজীপুরে আপনারা দেখতে পারেন। সেখানে আপুর চমৎকার চমৎকার মজার মজার পিঠার ছবি পাবেন, এবং সেখান থেকে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন। আপনারা কিন্তু পুরা বাংলাদেশ অর্ডার দেয়, এবং যারা দেশের বাইরে যদি নিতে চান, সেখানেও কিন্তু আপনারা নিতে পারবেন। সো আপুদের পেজ পিঠা ঘর গাজীপুর, সেখানে চোখ রাখবেন। আর শুধু দর্শক, দৈনিক কালের সমাজের এবং 21শে সংবাদের রোজকারের আয়োজন নারী উদ্যোক্তা সফলতার গল্প অনুষ্ঠান, আপনাদের এই পর্বটি কেমন লাগলো, আপনাদের মূল্যবান মতামত দিতে একদমই ভুল করবেন না। এবং আপনারা যারা এই অনুষ্ঠানে আসতে চান, আপনারা অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন। আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা।